ওকে। তো মোটামুটি সবগুলো টপিকে কয়েকবার রিপিটেডলি দেখানো হয়েছে, আবার কুইজ নেওয়া হয়েছে। যদিও কুইজের খাতা আসলে আমি এখনো দেখতে পারি নাই। লাস্ট উইকে এক্সাম নিলাম 4টা সেকশনে, তারপরে এই যে ভোট হ্যান ত্যান অনেক কিছু নিয়ে ক্যাম্পাসে ছিলাম না। শনিবারের দিন আমি প্রপারলি অফিস করতে পারি নাই। গতকালকেও যে ওয়েদার ছিল, ওয়েদারটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গতকালকে আদার্স কিছু কাজ ছিল, সেগুলো করেছে। অফিসিয়াল ওয়ার্ক আমাদের তো এই 5 ডেজ অফিসের মধ্যে সব কিছুই করতে হয়, তো আলটিমেটলি খাতা দেখতে বসা হয় নাই। যেহেতু 200 200 400 খাতা জমে গেছে, আমি দেখবো, সমস্যা নাই। হয়তোবা কালকে গিয়ে দেখে ফেলবো, কালকে আমার ছুটি আছে, মানে কোনো পরীক্ষার ডিউটি নেই। আর এই তো তো মোটামুটি সবগুলো টপিক নিয়েই হচ্ছে কথা বলা হয়েছে। আপনারা কয়েকজন কিছু জিনিস রেজ করেছেন, যেমন আমি গত ক্লাসের রেকর্ডিংটা দিতে ভুলে গেছিলাম, ওটা আপলোড করে দিয়েছি বিএলসিতে, দেখে নিতে পারবেন। আবার হচ্ছে কেউ বলেছিলেন যে বিএলসি কন্টেন্ট, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দেই, ফাইনালের কন্টেন্টগুলোকে গুছায় দিতে। আমি অলরেডি প্রত্যেকটা সেকশনের ক্লাসে, অফলাইন ক্লাসেই বোর্ডে লিখে দিয়েছিলাম। কেউ কেউ বোধহয় ছবি তুলে নিয়েছিলেন, আমি বলেছিলাম বিএলসিতে দিয়ে দিব, মনে ছিল না, সেটাও দিয়ে দিয়েছি আজকে সকালে। তারপরে হচ্ছে কুইজেরগুলো আমি দেখি কালকে। আপনারা হচ্ছে ওনার মানে টপিকগুলো পড়তে থাকেন, কোনো সমস্যা নাই। আমি ওই যে যেমন আজকে না গতকালকে আর কি, ডি সেকশনে সিআর বোধহয় রিফাত বলছিল যে যদি কুইজ 4 বা 3 হচ্ছে, কুইজ 4 এর আর কি ইয়েটা যদি দেওয়া যায়, কি বলে, সলিউশনটা যদি দেয়া যায় তাহলে ও প্র্যাকটিস করতে পারে। আবার কেউ কেউ বলেছেন যে কিছু ওইরকম প্রবলেম যদি দেয়া যায় তাহলে তারা প্র্যাকটিস করতে পারে। তো আসলে হচ্ছে আম, সত্য কথা বলতে কি, মানে 4টা সেকশনে যখন কোয়েশ্চেন করি তখন মানে ইকুয়ালি সবগুলো কোয়েশ্চেনে যখন মানে একরকম করতে হয়, তখন কোড খুঁজে পাওয়া যায় না যে কোনটা দিলে মনে হবে আপনাদের যে ওদের কোডটা বড় দিছে, আমাদের কোডটা ছোট দিছে, মানে ইয়ে দিছে, কঠিন দিছে, ওদেরটা সহজ দিছে, এরকম মনে হইতে পারে। তো এই জায়গাগুলো থেকে হচ্ছে আমি চেষ্টা করেছি মোটামুটি সবগুলোকে সেভেতে রাখার, ইভেন সবগুলো কোয়েশ্চেন সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট বা দরকার এরকম। তো কোয়েশ্চেনগুলো মনে হয় আপলোড করে দেওয়া হয়েছে, মনে হয় লাস্ট 2টা কোয়েশ্চেন আপলোড করা হয় না, সরি একটা কোয়েশ্চেন আপলোড করা হয় না, ওটা আমি করে দিচ্ছি বিএলসিতে, সমস্যা নাই। আর আজকে জাস্ট যেটা করব যে সবগুলো টপিক আমি জাস্ট একবার রিভিউ করব। মোটামুটি অনেকগুলো স্টুডেন্ট আমার কাছে কাউন্সিলিং আওয়ারে বা বিভিন্ন টাইমে এসে বা বিভিন্ন সময় রাস্তায় ক্লাসের মধ্যেই বিভিন্ন প্রবলেম দেখায়, তারা সলভ করে নিছে, আই মিন তাদের কনফিউশনের জায়গাগুলো মোটামুটি সিমিলারই ছিল। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে আমি আজকে সারাদিনই অ্যাভেলেবেল আছি, আজকে কি কালকেও আছি। তো আপনারা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপেই নক দিয়ে আমাকে হচ্ছে ইয়ে করে নিতে পারেন, প্রবলেম সলভ করে নিতে পারেন। তবে যদি কমন প্রবলেম হয় আমি হয়তো কাউকে দেখাই দিব যে ও থেকে একটু দেখে নেন, সেক্ষেত্রে দেখে নিন, কারণ একই জিনিস কয়েকবার দেখানো হয়েছে, তারপর আসলে একসাথে না থাকার কারণে মানে ব্যাপারগুলো স্কিপ হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, তো দেখি এখানে কেউ আছে নাকি, নাই, এখানেই আছে যে কয়জন। তো আমি বিএলসিটা লগ ইন করি, আমার লগ ইন করাই আছে, আমি কাজ করছিলাম এখানেই। এই যে ফাইনাল এক্সাম সিলেবাস একদম লাস্টে, মানে এই আপনাদের থিওরি কোর্সের একদম লাস্টে হচ্ছে এটা দেওয়া আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, যারা মিসিং ডকুমেন্ট সাবমিট করেছেন, খুব বেশি মানুষ করেন নাই, আমি বুঝলাম না যে কেন আপনারা করেন নাই। আমি আবারও বলে নিচ্ছি, এখানে যেহেতু মোটামুটি 4টা সেকশনের 1টা 2টা করে হলেও মানুষ আছেন, সো থিওরির ক্ষেত্রে আপনারা মোটামুটি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন মানে কম মার্ক থাকে, সো এটা যদি সাবমিট নাও করেন খুব বেশি ইফেক্ট পড়বে না। কিন্তু এই ল্যাব কোর্সের ক্ষেত্রে যেহেতু আমি এ এবং বি সেকশনের ল্যাব নেই, এ এবং বি সেকশনে যারা আছেন তারা তাদের সেকশনকে বলে দিবেন যে তারা যদি কোনো একটা পার্ট টোটালি ইনকমপ্লিট রাখে, মানে টোটালি সাবমিট না করে, জাস্ট 0 পাবে। আর নর্মালি যেটা হয় আমাদের নিয়ম অনুযায়ী, যদি কেউ কোনো স্টুডেন্ট হচ্ছে কোনো একটা ডকুমেন্ট স্পেসিফিক, মানে আমাদের যে 3টা বা 4টা ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয়, তার মধ্যে একটা যদি টোটালি মানে জয়েন না করে বা হচ্ছে সে যদি এটা না অ্যাটেন্ড করে, তাহলে হচ্ছে তার এই কোর্সটা সে ইনকমপ্লিট বলে যায়। আপনারা জানেন ইনকমপ্লিট থাকলে আপনার কোনো গ্রেড আসবে না, আপনাকে এই কোর্স আবার নিতে হবে। তো
যদি দেখি যে গ্রেড অনেক খারাপ আসতেছে এবং ওই স্টুডেন্ট অ্যাকচুয়ালি ভালো কিন্তু গ্রেড অনেক খারাপ আসতেছে একটা, কারণ ল্যাবের হচ্ছে মার্কগুলো 25, 25, 40, 10, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা স্টুডেন্টের জন্য যদি 25 মার্ক টোটালি চলে যায় তার প্লাস অবশ্যই মিস, শুধু প্লাস না এও মিস, কারণ বাকি 75 তো সে 75 পাবে না। তো যখন এরকম হয় তখন আমরা ইনকমপ্লিট দিয়ে রেখে দিই, বা অ্যাটলিস্ট ধরেন বি যদি না আসে ইনকমপ্লিট দিয়ে রেখে দিই, আর যদি হচ্ছে বি আসে তাহলে হয়তো বা সাবমিট করে দেয়। আলটিমেটলি তার রেজাল্টটা খুব বেশি খারাপ হয়, কারণ কিছু সাবমিট করলে 25-এ তো আর 2-3 পাবে না, অ্যাটলিস্ট 10 পাইতো। 10 পাইলে ধরেন বি, দুইটা গ্রেড ধরেন বি পাইলে তার এ মাইনাস হয়ে যেত, ঠিক আছে? তো আপনারা যদি একদম টোটালি সাবমিট না করেন, আমি ইনকমপ্লিট দিব না, কারণ এত দেখার সময় নাই, ডিরেক্টলি আমি হচ্ছে ওই গ্রেড সাবমিট করে রেখে দিব, আপনারা হচ্ছে ওই গ্রেড পেয়ে হ্যাপি থাকবেন। আর ল্যাব কোর্সে আসলে রেজাল্ট খারাপ করা মানে এর থেকে খারাপ কিছু হয় না, কারণ ল্যাব কোর্সে রেজাল্ট ভালো করা সব থেকে ইজি। কিছু একটা রিপোর্ট কি দিছি ভাই, ওটা সাবমিট করলে বলে আপনার 25 মার্কস, আপনি 25 মার্কসে মিনিমাম 15 তো পাবেন। মিনিমাম আমি মনে হয় 15 কি 16-এর নিচে কাউকে দেই নেই, এটা হাই লোয়েস্ট মার্ক। যে একদম মানে কিছুই করতে পারে না, মানে ভুল ভাল হ্যান ত্যান করে রাখছে তাকে ওটা দিছি। তাছাড়া হচ্ছে মোটামুটি সবাই অন অ্যাভারেজ 19 থেকে 22-23-এর মধ্যে পাইছে। 24 মনে হয় হাইস্ট দিছি, 25 দেই নাই, কারণ এগুলো তো আসলে 25-এ 25 দেওয়া যায় না। তো আমি মার্ক বলেই দিলাম, কিন্তু কে কত পাইছে এটা মনে নাই, কারণ অনেকগুলা আপনাদের অলমোস্ট সবারই গ্রেডশিট রেডি, জাস্ট সাবমিট করব। তো আমি আমি জাস্ট ওয়েট করতেছি যে আপনারা, আমি সর্বোচ্চ 30 তারিখ পর্যন্ত ওয়েট করবো, কারণ 30 তারিখের পরে আমি যদি গ্রেডশিট সাবমিট না করি আমার দেরি হয়ে যাবে। আমি পরে হচ্ছে এগুলার ইনকমপ্লিট মানে কমপ্লিট করতে পারবো না, আপনাদের রেজাল্ট পেতে দেরি হয়ে যাবে। যেটা হয়, আমি গত সেমিস্টারের আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে থিওরিগুলোতে কেউ ডিফেন্ড করতে পারে না, কিন্তু ল্যাবে এসে বলে ম্যাম আমি এখন ডকুমেন্ট রেজাল্ট পাবলিশ মানে সাবমিট তো করে দিছি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, এরপরে তারও 5-7 দিন পরে এসে বলে ম্যাম আমি এখন ডকুমেন্ট সাবমিট করতেছি, প্লিজ আমাকে একটু মার্কটা দিয়ে রিভাইজ গ্রেডশিট দেন। ভাই, রিভাইজ গ্রেডশিট দিলেই হয় না, ভ্যালিড রিজন লাগে। আমার মন চাইলো আর আমি বললাম তার ডকুমেন্ট মিসিং ছিল, আমি এখন তার ডকুমেন্ট নিয়ে তাকে মার্ক দিচ্ছি, এটা এটা হয়তো বা 1-2টা অ্যালাউ করবে, বাট অনেক না। আর স্ট্রং এভিডেন্স লাগে। আপনি যদি চরম অসুস্থ থাকেন, যেমন গত সেমিস্টার একটা ছেলে এরকম হয়েছিল এই কোর্সেই, ওই হচ্ছে ওর বাবা এত বেশি সিক ছিল, মানে ওর বাবার হচ্ছে হাত এবং পা একটা একটা করে 2 মাসের ব্যবধানে দুইটাই কেটে ফেলতে হয়েছে, মানে একটা একটা করে। তো ওর মেজর ইস্যু ছিল, আমি ওর ব্যাপারটা নিয়ে লিটারেরি যুদ্ধ করে ওর মার্কটা আপডেট করাইছি। বাট এভাবে তো সবগুলো করা যায় না, আপনি সিক ছিলেন, এমনিই শিখছিলেন, দিতে পারেন না হ্যান ত্যান, এরকম কোনো ইস্যুতে আসলে এক্সাম অফিসের কাছে যখন চলে যায় তখন তারা আর এগুলো অ্যালাউ করে না। তখন তারা মনে করে এগুলো আমরা স্টুডেন্টকে প্রিফেয়ার করতেছি, মানে প্রিফারেন্স দিচ্ছি আর কি। তো আমি 30 তারিখ পর্যন্ত, যেহেতু আপনাদের 30 তারিখে এই পরীক্ষা, এরপরে আপনারা অন্য পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন, সো আমি 30 তারিখ পর্যন্তই সময় দিচ্ছি। এর মধ্যে যার যা আছে ওখানে সাবমিট করেন দয়া করে। 30 তারিখের পর আমি আর আপনাদের সাথে কথাই বলবো না, সেগুলো নিয়ে কথাও হবে না, আমি লাস্ট এই বলে দিলাম, রেকর্ডিং এর মধ্যেই থাকলো। সো দুই কোর্সেই মানে A1 A2 B1 B2 হচ্ছে ল্যাব এবং থিওরি ABCD দুইটাতেই, যে যেটা আছে এখানে অল মিসিং এরকম হচ্ছে ল্যাবেও একটা দেওয়া আছে। সো দুইটাতে যে যা বাকি আছে জাস্ট সাবমিট করেন, ঠিক আছে? আর দয়া করে আমার কাছে কোয়েশ্চেন চায়েন না, আপনারা নিজেদের মধ্যে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা খুঁজে টুজে দিয়ে দেন, মোটামুটি সবই ওপেন করা আছে, দেখে টেখে জমা দেন। আচ্ছা, জমা দিলে অ্যাটলিস্ট কিছু মার্ক পাবেন, জমা না দিলে 0 পাবেন, আমার কিছুই করার থাকবে না। ওকে, সো এটা অ্যানাউন্সমেন্ট ছিল আপনাদের একসাথে। এখন আসি ফাইনালের সিলেবাসে। সো আমাদের ফাইনালের সিলেবাস একদম ভেরি ক্লিয়ার। টপিক হচ্ছে 4টা: বেসিস পার টেস্টিং, কোড কভারেজ টেস্টিং টেকনিক, মিউটেশন টেস্টিং আর ডেটা ফ্লো টেস্টিং। এই 4টা থেকে কোনো থিওরি কোশ্চিন আসবে না, আমি আবারও বলতেছি, বারবার বলছি, থিওরি কোশ্চিন আসবে না, কোড আসবে। কোড থেকে কিভাবে কোশ্চিন আসবে, আপনারা কোয়েশ্চেন অলরেডি জানেন, শুধু কোডটা জানেন না। সো জাস্ট কোড দেখবেন আর ওই অনুযায়ী আপনারা আপনাদের কোশ্চিন অ্যান্সার দিবেন। আমি এক্সপেক্ট করতেছি অলমোস্ট সবাই 30 অবশ্যই পাবেন, মিনিমাম 25-এর নিচে কেউ থাকবে না, আমি এটা মানে এক্সপেক্ট করতেছি। যদি, এবং আমি বলে নিচ্ছি আপনাদের, যেহেতু আমি গ্রেডশিট মোটামুটি রেডি করে ফেলছি, তো ল্যাবের অবস্থা খুবই ভালো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, মানে মোস্ট অফ দ্য আর কি। কিছু কিছু যারা সাবমিট করে তাদের তো অবস্থা ভালো হবে না, বাট থিওরি আপনাদের অবস্থা বেহাল। আপনাদের অলরেডি 60 মার্কসের ইভ্যালুয়েশন হয়ে গেছে, বাট এই 60 মার্কসে আপনাদের 40ও নাই। সো বুঝতে পারতেছেন
যে ফাইনালি আপনাদের কি পরিমাণ ইফোর্ট দিতে হবে মার্কটাকে উঠানোর জন্য। আচ্ছা, তো আমি এক্সপেক্ট করতেছি আপনারা সবাই হচ্ছে 30-র ওপরে মার্ক পাবেন, সো দ্যাট আমি অ্যাটলিস্ট কিছু স্টুডেন্টসকে A+ দিতে পারি এবং A বা A- মধ্যে রাখতে পারি। তো অ্যাটলিস্ট 20 to 25 স্টুডেন্টস আমরা 3টা গ্রেডের মধ্যে রাখতেই পারি যদি আপনারা পান হাইস্ট। আচ্ছা, তো এই 4টা টপিক থেকে বলে দিছি, কয়েকবার বলে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বলে দেওয়া হয়েছে কীরকম কী কোয়েশ্চেন আসবে। আর এই 3টা টপিক হচ্ছে থিওরির মধ্যে এটা আবার একটা ম্যাথ, যেটা একটা ছোট্ট ম্যাথ, 4টা জিনিস ক্যালকুলেশন করতে হয়। তো নর্মালি আমরা 4টাই দিয়ে থাকি বা 3টা থাকে, যেই বা আরও মানে যে কয়টা হচ্ছে আপনার কোয়েশ্চেনে করতে বলবো আপনি সে কয়টাই বের করবেন, দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু বের করার দরকার নেই, ওখানে সব মানই দেওয়া থাকে, মানগুলো থেকে ফাইন্ড আউট করে আপনি জাস্ট হচ্ছে ম্যাথটা করবেন। আর এইটা একটা থিওরি হইলে এর মধ্যে কিছু ড্র আছে, কিছু ডায়াগ্রাম আছে। আর এটাও মানে ওই রকম গদগদ থিওরি না, কিছু ইনফরমেটিভ থিওরি। লাইক ওই যে ড্রটা বা লাইফ সাইকেলের মধ্যেকার যে স্টেজগুলোর ডেফিনেশন, লাইক কোনটা কি মিন করে, কোনটার পরে কোনটা আসে, কোনটা থেকে কোনটায় যায়, এই জিনিসগুলো একটু হচ্ছে পড়ে নেবেন। এবং মানে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল থিওরির মতো আপনি আপনার মতো করে লিখে গেলে এরকম যেন না হয়, কারণ এটা আপনাকে আলটিমেটলি ইনফরমেশনগুলো ঠিক রাখতে হবে। নন ফাংশনাল ফাংশনাল আমি একদম লাস্ট ক্লাসে দেখাইছি, এটা খুবই ছোট্ট একটা জিনিস, হয়তো বা 1 বা 2 মার্কের কোয়েশ্চেন আসে। তো এটা হচ্ছে আপনারা নিজের মতো করে গুছাই লিখতে পারবেন, এখানে আপনাদের ফ্লেক্সিবিলিটি আছে। বাট বাগ লাইফ সাইকেলে হ্যাঁ ফ্লেক্সিবিলিটি তো অবশ্যই আছে, কিন্তু ইনফরমেশন বা কিওয়ার্ডগুলো মানে মিসিং থাকা যাবে না, কিওয়ার্ডগুলো থাকতে হবে। তো এই তিনটা টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে এখনই আমাকে আস্ক করেন, যারা এখন জয়েন আছেন 34 স্টুডেন্টস। এই তি- জি, আচ্ছা, এরকম আসলে আমাদের কোনো ইয়ে নাই, মানে আমাদের মানে এরকম কোনো আসলে নিয়ম নাই যে এটা থেকে এত দেওয়া যাবে ওটা থেকে এত দেওয়া যাবে না। আমাদের তো সিলেবাস ওভাবে ইয়ে থাকে না যে হচ্ছে থিওরি বা এরকম কোনো কিছু মেনশন, ম্যাথ এরকম কিছু মেনশন থাকে না। তো আমি কত মার্কে দিয়েছি এটা আমার আসলেই মনে নেই, কারণ কোয়েশ্চেন অনেক আগে করেছি, কোয়েশ্চেন আমি আর রিপিট দেখিও নাই, কিচ্ছু না। তো ওইভাবে আমার আসলে মনে নাই যে কোনটা কত মার্ক, বাট এটুকু বলতে পারি যে যেটা যত মার্কই হোক 1 মার্কও হলো আপনার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটুকু বলতে পারি যে ওই 1 মার্কও আপনার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, তা না হলে ওটা ওভাবে দেওয়া হতো না। কারণ আপনারা মিডের কোয়েশ্চেন আমার দেখেছেন, প্রতিটা কোয়েশ্চেনের জাস্টিফিকেশন আছে কেন আমি এখানে এত মার্ক দিয়েছি এবং কেন এখানে আপনাদের কাছে কোয়েশ্চেন বড় মনে হয়েছে, বাট ওই কোয়েশ্চেন যদি আপনারা প্রপারলি অ্যান্সার করতেন এতখানি টাইম লাগতো না। এরকম যাই হোক অনেকগুলো ইস্যু ছিল, আমরা মিডের কথা রিপিট করব না, ফাইনালের জন্য আমরা ভালো করতে পারি, এই জন্য আমাদের এখনকার প্রিপারেশনটা ভালো হতে হবে। সো আর কোনো কোয়েশ্চেন এই 3টা নিয়ে? আমি অলরেডি এটা বলে দিয়েছি, এই 13 মিনিটসের মানে রেকর্ডিংটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটা ম্যাথ, এখান থেকে হচ্ছে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে এটা তো আমি জানি না আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, বাট এটা হচ্ছে ম্যাথ। এখানে আমি যেভাবে করিয়েছিলাম লাইক একটা সিনারিও থেকে কিছু ভ্যালু হচ্ছে দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো বের করতে মানে যেগুলো ক্যালকুলেট করতে বলা হবে বা যেই টার্মগুলো ফাইন্ড আউট করতে বলা হবে সেগুলোর ভ্যালু ফাইন্ড করবেন, দ্যাটস ইট। এটা স্লাইডটা দেখলে বুঝতে পারবেন, এগুলো সবগুলোই লিঙ্ক করা আছে, আমি অ্যাজ মোর অ্যাজ পসিবল লিঙ্ক করে দেওয়ার ট্রাই করেছি। এখানে গিয়ে এটাতে ক্লিক করলে ওই স্লাইডে চলে যাবে, ওটা চেক করে নিতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন এই 3টা থেকে? ওকে, আই হোপ নো কোয়েশ্চেন। দেন আমরা হচ্ছে এগুলো থেকে একটা পর একটা দেখি। বেসিস ফর টেস্টিং নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। আমাদের সিএফজি নিয়ে সবারই একটু একটু করে কনফিউশন আছে, লাইক আমরা কোড যেভাবে এক্সিকিউট করে মেইন ফাংশন থেকে সেটা দিয়ে শুরু করব, নাকি একদম শুরু থেকে শুরু করব, নাকি মিডিল থেকে শুরু করব, ফাংশন যেখানে কল করা হয় সেখান থেকে যখন ফাংশন মানে ওই ফাংশনে গিয়ে কাজটা করে এক্সিকিউট করে তখন ওটা কি লুপ হয় নাকি স্টেটমেন্ট হয়, এগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল। আমি কয়েকজনকে এগুলো শর্ট আউট করে দিয়েছি। তো অনেকেই আসেন না, তাদের জন্য একটু রিপিট করতেছি যে একটা ফাংশন ধরেন হচ্ছে মেইন ফাংশনের মধ্যে 5 নাম্বার লাইনে কল করা হয়েছে, তো ফাংশনটা হচ্ছে একদম ফার্স্টে 1 নাম্বার লাইন থেকে ওই ফাংশনটা কাজটা দেওয়া আছে। তো ইট ডাজন্ট মিন যে 5 থেকে এটা 1-এ গেল, 1 থেকে আবার 6 আসবে, এটা কোনো লুপ নো। ফাংশনের কাজ কি?
ফাংশন হচ্ছে আমরা মেইন ফাংশন থেকে ওই ফাংশনগুলো স্পেসিফিক্যালি বাইরে রাখি যাতে আমাদের মেইন ফাংশনের উপর ওয়ার্কলোড না পড়ে, এক্সিকিউশন টাইম যেন এক্সটেন্ড না হয়, এই জন্য যাতে আমাদের কোডটা স্মুথ হয় এই জন্য আমরা ফাংশনকে বাইরে রাখি। বাট আপনারা চিন্তা করেন যে ওই ফাংশনের যে কাজটা, মানে যে কাজ ফাংশনের মধ্যেকার যে স্টেটমেন্টগুলো, এগুলো হচ্ছে ফাংশন যেখানে কল করা হয়েছে ওখানেই আছে। তাহলে কি হবে, এগুলো স্টেটমেন্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ একটার পর একটা হচ্ছে এক্সিকিউট হবে। সো ইট ডাজন্ট মিন এ লুপ, ঠিক আছে। সো আপনার লুপ শুধুমাত্র হবে ফর এবং ওয়াইলে, আর হচ্ছে কন্ডিশন হবে ইফ এলসে। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আপনারা যদি সিকোয়েন্সিয়ালি, আমি আপনাদের যে কুইজ নিয়েছিলাম সেখানে আমি হচ্ছে আপনাদের অনেকগুলোতে ফাংশন ছিল, কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি হচ্ছে করেছি। অনেকে এটাতে কনফিউজ হয়েছে যে ম্যাম আপনি সিকোয়েন্সিয়ালি করেছেন বাট করতে এভাবে এক্সিকিউট করে না। আবার অনেকে হচ্ছে বলেছেন যে ম্যাম এটা মেন ফাংশন থেকে করলে কি সমস্যা। কোনো সমস্যাই নাই। দিন শেষে আমাদের ইফ এলস, আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আমাদের সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি বা সিসি গুলো তৈরি হয় কোথা থেকে? ইফ ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন এবং হচ্ছে ফর লুপ বা হোয়াইল লুপ থেকে। সো এই জায়গাগুলো যদি ঠিক থাকে আপনার সিসিতে কোনো ইফেক্ট পড়বে না। তো দিন শেষে একটাই কথা যে আপনার সিএফজি ড্র যদি আপনার মানে সবার সেম নাও হয়, সিসি যদি মিল থাকে ইটস ওকে, বাট এমন করবেন না যে আপনি ধুমধাম একটা সিসি মিলাই একটা সিএফজি করে সিসি হচ্ছে পাশে শুনে নিয়েছেন যেটা 5 হবে, আপনিও 5 করে দিচ্ছেন। কারণ আমি অবশ্যই সিএফজি দেখব, আমি দেখব আপনি কোথায় কোথায় ইফেন্স গুলো করেছেন। কারণ আপনার সিএফজি যেমনই হোক না কেন, ইফ এলস ফর লুপ যদি থাকে, হোয়াইল লুপ যদি থাকে, এগুলো আমার যেখানে হবে আপনাদের 200 স্টুডেন্ট পরীক্ষা দিলে 200 স্টুডেন্টেরই সেম জায়গাতেই হবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হ্যাঁ, এটা হতে পারে যে কারো হয়তো বা প্রথমে আসছে কারো শেষে, কারণ যারা হচ্ছে মেইন ফাংশন দিয়ে শুরু করবে তারা হয়তো তাদের হয়তো একটু পরে আসবে, যারা আমি যেমন সিকুয়েন্সিয়ালি শুরু করেছিলাম তো আমার একটু আগে আসছিল। এটা কোনো সমস্যা না যে আপনার ইফেলসটা কোন জায়গায় আছে, আপনি কোন জায়গায় ড্র করেছেন, বাট আপনার ইফেলসের সঠিক মানে সিকুয়েন্সিয়ালি সঠিক আছে এটা দেখব, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কিভাবে খাতা দেখব। সো ইট ইজ ভেরি ক্লিয়ার যে আপনার সিএফজি যদি একটু এদিক ওদিকও হয়, হচ্ছে কারোর সাথে না মেলে কোনো সমস্যা নাই, কিন্তু সিসি অবশ্যই মিলবে। বাট যদি উল্টা পাল্টা করে মিলাই দেন তাহলে অবশ্যই ধরা খাবেন। আর সিসি কারণ হচ্ছে কোথায় ধরা খাবেন, ইন্ডিপেন্ডেন্ট পাথ মিলবে না। আপনি কি সব চুরি করে লিখতে পারবেন না। আপনি সিসি দেখলেন 5, তারপরে ইন্ডিপেন্ডেন্ট পাথে যা গোলমাল পাকায় ফেলবেন, শিওর গোলমাল পাকায় ফেলবেন। আমি তো জানি যে ইফ এলসের জায়গাগুলো সঠিক আসবে, ওইদিকে আমি স্টেটমেন্ট বাদ দিলাম বাট ওই জায়গাগুলো সঠিক আসবে, আমি ওটা চেক করব। আচ্ছা, তো হ্যাঁ, কেউ কিছু বলবেন? জি ম্যাম। ম্যাম, লুপের ভিতর যদি ব্রেক থাকে তখন ওটা কি, আমরা কি আবার ব্রেক থেকে আবার ফর লুপে ফেরত যাব? সরি ম্যাম, লুপের ভিতর যদি ব্রেক থাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাদের ব্রেক নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। ব্রেক নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল। আমি যেটা করিয়েছিলাম যে ব্রেক আমার জানা ছিল, হয়তো বা আমি অনেকদিন আগে কোড করেছি তো এত কোড মনে নাই। আমার মানে মাথায় ছিল যে হচ্ছে ব্রেক শুধুমাত্র যেখানে থাকে সেই ব্র্যাকেটটা ক্লোজ করে, পরের ব্র্যাকেটটা ক্লোজ করে না। কিন্তু সেদিন হচ্ছে 2জন না 3জন স্টুডেন্ট এসে দেখিয়েছে যে ব্রেক হচ্ছে টোটালি লুপটাকে ক্লোজ করে দেয়। তো আপনারা হচ্ছে ব্রেক নিয়ে কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। ব্রেক থেকে মানে ব্রেক যদি কোয়েশ্চেনে আসেও আপনারা জাস্ট ওইটাকে অ্যাজ ইউজুয়াল ওয়েতে একটা স্টেটমেন্ট ধরে কন্টিনিউ করে ফেলবেন। কারণ আপনার একটা জিনিস খেয়াল করেন, ব্রেক থেকে ফরে যাওয়া যে লুপ, ব্রেকের পরের স্টেটমেন্ট যদি মানে কন্টিনিউ হয় সেখান থেকে ঘুরলেও কিন্তু এটা লুপই হবে, ঠিক আছে। তো ব্রেক স্টেটমেন্ট যদি থাকে আমি ওইটাকে কনসিডার করে যেটাই করুক আমি ওটাকে অ্যালাউ করবো, ওটা নিয়ে সমস্যা নাই। কিন্তু অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ভুল করলে সেটা কনসিডারেশনে আসবে না। সো এইরকম কনফিউজিং জায়গাগুলোকে জাস্ট অ্যাভয়েড করেন। যেমন রিটার্ন, আপনারা হচ্ছে জানেন যে রিটার্ন থেকে একটা লুপ ঘোরে, বা রিটার্ন একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু এখানে আমি রিটার্নকে বলেছি একটা স্টেটমেন্ট হিসেবে ধরেন। ফাংশন থেকে ফাংশন কল হয় বাট আমি বলেছি স্টেটমেন্ট হিসেবে ধরেন। কারণ আমাদের মেইন ফোকাস কোড এক্সিকিউশন না, আমাদের মেইন ফোকাস হচ্ছে ওই সিসি গুলো, সিসি বলতে এক্সাক্ট সিসি না, মানে ইফ হওয়ার কারণে ইএসএ যাচ্ছে নাকি নোতে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে আমার ইএসএ যাবে, তাহলে নো মানে ইএসএই গেল কিনা নাকি নোতে গেল এটা চেক করা,
ঠিক আছে, মানে আমি যে পাথটা ইন্ডিপেন্ডেন্ট যে পাথটা ধরতেছি সেই পাথেই কোড রান করতেছে কিনা, আই মিন আউটপুট দিচ্ছে কিনা, এটা দেখা, এইটা আমাদের টেস্ট করা। বাট ওইখানে হচ্ছে ব্রেক করলো কিনা এটা এখানে টেস্ট করা না। বুঝতে পারছেন? তো আলটিমেট ম্যাম ব্রেক করলে আমরা লুপটা ক্লোজ করে দিয়ে পরের স্টেটমেন্টে চলে যাব। পরের স্টেটমেন্টে চলে যাবেন। হ্যাঁ, মানে কনফিউশনের জায়গাগুলো অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট ধরে করে ফেলেন, সমস্যা নাই। কারণ হচ্ছে ওইটার জন্য সিসিতে আপনার কোনো ইফেক্ট পড়বে না, এটুকু মানে বলতে পারি। ওহো, আচ্ছা ম্যাম। বুঝতে পারছেন? আচ্ছা, মানে জাস্ট এক কথায় আপনারা যে কোডগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, কনফিউশনের জায়গাগুলো বাদ দেন। মানে সরি, কনফিউশন না, মানে আপনারা হচ্ছে ইফ এলস এবং ফর লুপ, হোয়াইল লুপ, এই জায়গাগুলোতে ফোকাস করেন যে এগুলো মানে এগুলোর কন্ডিশনগুলো কোথায় যাচ্ছে, ইয়েসে যাচ্ছে নাকি নোতে যাচ্ছে, নো থেকে গেলে কোথায় যাচ্ছে। যেমন ফর লুপে আপনারা যেটা করতেছেন, অনেক স্টুডেন্ট এটা করতেছে, ফর লুপে খুব স্বাভাবিকভাবে ইয়েস ইয়েস হয়ে যে লুপ ঘুরবে, নোতে মানে আরেক দিকে বের হয়ে গেলে ইয়েস থেকে যে মানে যে জায়গাটা সেখান থেকে ওখানে যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, আমি এখানে দেখাই, একটু পেইন্টে যাই, পেইন্ট। এই জিনিসটা মানে সিরিয়াস ভুল। সো আমি একটু দেখাই, এখানে দেখে নেন। ধরেন আমি ফর লুপ করতেছি, তাহলে ধরেন এখানে আমার ফর লুপ শুরু হলো, তারপরে একটা একটা করে স্টেটমেন্ট যাচ্ছে, একটা একটা করে স্টেটমেন্ট যাচ্ছে, এগুলো হচ্ছে ইয়েস এর মধ্যে আছে। তো এখান থেকে লুপটা ঘুরলো। এখন আমাকে বলেন তো, যদি নো হয় তাহলে কোথায় যাবে? এদিকে যাবে না? এদিকে যাবে না? এখন আমাকে বলেন তো, বের হয়ে যাবে। তাহলে এখান থেকে কি এখানে যাওয়ার কোনো চান্স আছে? না। এটা কখনোই সম্ভব না, কারণ এই লুপ ততদিন পর্যন্ত ঘুরবে যতদিন এটা ইয়েস হয়। যখন এটা নো হবে তখন তো এটা বেরি হয়ে গেল, এর সাথে নো এর কোনো কানেকশন নাই। বাট অনেকে এটা ধুম করে লাগাই দেন। ওহো, একটার পর একটা কল আসে। তো এটার সাথে এটা কোনো কানেকশন নেই, এটা কখনোই হবে না, ইম্পসিবল। ফর এবং হোয়াইল লুপের ক্ষেত্রে এটা কখনোই হবে না, বাট ইফ এলস এর ক্ষেত্রে এটা অবশ্যই হবে। ইফ যে দিক দিয়ে ঘুরুক না কেন আর এলস দিক দিয়ে ঘুরুক না কেন, দুইটাই কোথাও একটা গিয়ে মিলিত হবে। মানে কোন একটা স্টেটমেন্ট ইফ থেকেও বের হবে, মানে ইদার ইফ থেকেও বের হবে অথবা এলস থেকেও বের হবে, দিয়ে আবার স্টেটমেন্ট রান হবে। সো এখানে এটা একটা এরকম এরিয়া ক্রিয়েট হবে। আর লুপের ক্ষেত্রে এটা ইটসেলফ একটা এরিয়া, বাট এখানে কোনো এরিয়া ক্রিয়েট হবে না। মানে এটা একটা মেজর প্রবলেম, অনেকে এটা ভুল করতেছেন বা করেছেন। সো এই জিনিসগুলো চিন্তা করেন, এই জিনিসগুলো আপনাদের যেন ঠিক হয়। বাট একটা ব্রেক করে, ধরেন আমি ব্রেক এখানে হয়ে গেছে, সো এখান থেকে এটা ব্রেক ছিল, বাট আমি ভুল করে এটাকে আগাইছি। তো এটাকে ঘুরাই এখানে যাওয়ার, এটাকে ঘুরাই এটা এখানে যাওয়ার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। আলটিমেটলি এটাও একটা লুপ, এই পুরোটাও একটা লুপ। ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, গ্রেট। সো এখান থেকে সিসি বের করার পরে আমরা তো জানি ওখান থেকে আমরা কোড দেখে দেখে ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করবো, এবং ইন্ডিপেন্ডেন্ট পাথ থেকে আমরা টেস্ট কেস প্রিপেয়ার করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেইন আমাদের কাজ হচ্ছে টেস্ট কেস ডিজাইন করে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই এবং অবশ্যই টেস্ট কেস ডিজাইন করতে হবে। এবং টেস্ট কেস ডিজাইনের ক্ষেত্রে আপনার যে যে জিনিসগুলো লাগে, যেমন এ এবং বি এর আমি ল্যাব নিয়েছি, আপনাদের ল্যাব নেওয়ার সময় কিছু জিনিস ওখানেই হচ্ছে মানে ভাইবা নেওয়ার সময় বলেছি। আর সিডি তো নেওয়া হয় নাই, বাট এগুলো ক্লাসে বলা হয়েছে। তো ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এবং আপনাদের ল্যাবেও আই থিঙ্ক ম্যামেরা বলেছেন। তো টেস্ট কেস প্রিপারেশনের সময় টেস্ট ডেটা, তারপরে হচ্ছে টেস্ট কেস ডেসক্রিপশন, তারপরে এক্সপেক্টেড আউটপুট, এই জিনিসগুলো যেন থাকে প্রপারলি। আপনারা জাস্ট ধুমধাম কিছু একটা টেস্ট কেস প্রিপেয়ার করে দিয়ে দিলেন যেটা ইনকমপ্লিট টেস্ট কেস, ওই ক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসগুলোতে ফোকাস করেন, কোনটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কোনটা কিভাবে লিখবেন। আর হচ্ছে কারণ আপনি ঠিক ঠিক বুঝেছেন কিন্তু বুঝাই নিতে পারেন। যেমন মেবি নুসরাত এই কাজটা করেছিল এবার মিড পরীক্ষায়, যে সে বুঝেছে কিন্তু কি জানি একটু বেশি চিন্তা করে উল্টাপাল্টা করে মার্ক কম পেয়েছে। সো এই ধরনের যেন না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আসি, আই হোপ বেসিস পার টেস্টিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। স্টিল কোয়েশ্চেন থাকলে আমাকে রেজ করতে পারেন। তো আমি কোড কভারেজ টেস্টিং টেকনিক নিয়ে কথা বলি। কোড কভারেজ টেস্টিং টেকনিক নিয়ে অলরেডি আমরা রিসেন্ট একটা পরীক্ষা দিলাম, মোটামুটি সবারই আইডিয়া হয়ে গেছে যে কোনটা থেকে কিভাবে কি কোয়েশ্চেন আসতে পারে। সো স্টেটমেন্ট, কন্ডিশন, ডিসিশন, ব্রাঞ্চ। স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টকে হচ্ছে যেন মিট করে এইভাবে টেস্ট কেস প্রিপেয়ার করতে হবে। যদি ইফ এলস থাকে তাহলে মিনিমাম 2টা তো হবে। আপনার যদি একদম 2টা হয় তাহলে 3-4টা টেস্ট কেস প্রিপেয়ার করবেন। যদি 4-5টা হয়ে যায় তাহলে আর দরকার নাই, মার্কের উপর ডিপেন্ড করে।
বাট প্রত্যেকটা ইফ এলস ইফ যদি থাকে প্রত্যেকটা যেন একবার করে অ্যাটলিস্ট মিট করে, এইভাবে আপনারা হচ্ছে টেস্ট কেস প্রিপেয়ার করবেন, যে কোনো মানে ভ্যালু ভ্যালু এমন কিছু ভ্যালু দিয়ে। কন্ডিশনের ক্ষেত্রে কি, কন্ডিশনের ক্ষেত্রে যদি দুইটা একটা কন্ডিশনের মধ্যে লাইক একটা ইফের মধ্যে যদি মিনিমাম দুইটা কন্ডিশন থাকে অ্যান্ড অথবা অর দিয়ে যুক্ত থেকে, তাহলে একমাত্র সেখানে আমরা কন্ডিশন কভারেজ অ্যাপ্লাই করতে পারি। এছাড়া অ্যাপ্লাই করা আসলে দরকার নাই বা পসিবলও না, মানে একটা থাকলে আসলে ওখানে ইয়েস নো ছাড়া কিছু হয় না। ডিসিশনের ক্ষেত্রে কি, ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে আপনার যতগুলা ইফ এলসিফ থাকবে সেটা হবে নিচের সংখ্যা, মানে কতগুলা হচ্ছে ডিসিশন আছে। কিন্তু আমাদের ডিসিশন আমাদের কিন্তু হচ্ছে কন্ডিশন একটা মানে কন্ডিশন যতগুলো থাকবে কেন ইফ এলসিফ করে আলটিমেটলি একটা ইয়েস হয়ে গেলে বাকি সবগুলো নো হয়ে যায়, সো উপরে একই থাকবে। যদি আমাদের এই ইফ এলসিফ তিনটা থাকে তাহলে ইফ এলস এবং তিনটা এলসিফ টোটাল 5 হবে, আর উপরে এক করে হবে প্রতিটা ক্ষেত্রে। সেখানে স্টেটমেন্টের মতো আপনার প্রতিটা ডিসিশন যেন কভার করে সেটাকে মেক শিওর করে টেস্ট কেস প্রিপেয়ার করতে হবে। আর ব্রাঞ্চের ক্ষেত্রে কি, ব্রাঞ্চের ক্ষেত্রে আপনাদের একটু ছোট্ট করে সিএফজির মতো ড্র করে নিতে হবে যে এই ব্রাঞ্চটা কভার করার জন্য কোন দিক দিয়ে ঘুরতেছে, কয়টা লেয়ার কমপ্লিট করতেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই এখানে, আচ্ছা ধরেন আমি হচ্ছে এরকম করতেছি, এটা একটা ইফ মানে ঘুরতেছে এখানে, মানে এটা হচ্ছে ইফ কন্ডিশন, এটা হচ্ছে ট্রুথ দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ফলসের দিকে যাচ্ছে, এলসের দিকে যাচ্ছে। দিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে। আমাকে এখন বলেন তো যে এখানে টোটাল কয়টা ব্রাঞ্চ আছে? কয়টা ব্রাঞ্চ আছে? 8টা। গুড, যে বলেছেন সে আই হোপ বুঝে বলেছেন। 8টা ব্রাঞ্চ আছে। কিভাবে? 1 2 3 4 5 6 7 8। তাইলে আমি যদি ইফ কমপ্লিট করি তাহলে কয়টা কমপ্লিট হচ্ছে? 4টা। 1 2 3 4। আর এলস করলে 4টা। এখানে আমি আসলে ভুল করে, মানে ভুল না, মানে সমান হয়ে গেছে, আমি আর একটা এখানে বাড়াই দিই। ধরেন এটা এদিক দিয়ে না গিয়ে এটা এদিক দিয়ে গেল। মানে ডিজাইনটা এরকম উল্টাপাল্টা হলো কেন? আচ্ছা এখানে আরো দুটো বাড়াই দিই, দিয়ে দিই। ধরেন এগুলো না, এগুলো বাদ দেন, রিমুভ। হ্যাঁ এবার বলেন তো টোটাল কয়টা আছে? হ্যাঁ 11টা। টোটাল হচ্ছে 11টা। তাহলে ইফের দিকে কয়টা আছে? মানে ইফ যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কতগুলো ডিসিশন কভার করবে, সরি কতগুলো ব্রাঞ্চ কভার করবে? 6টা। গুড। আর যদি হচ্ছে এলস হয় তাহলে 5। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের যদি এটা ড্র করে নেন তাহলে খুব ইজি হয়ে যাবে, এবং শুধুমাত্র ডিসিশন যেহেতু ইফেলস থেকে আসে তাহলে আমাদের ইফেলস এর ওই জায়গাগুলোকে ইয়ে করলেই হবে, ড্র করলেই হবে। আর যদি এরকম হয় যে ডিসিশন কভারেজ আসছে এবং ব্রাঞ্চ কভারেজ আসছে এবং আপনার একটা কোডের মধ্যে দুইটা আলাদা আলাদা ইফ আছে, মানে একটা ইফের সাথে এলস আছে আবার আরেকটা ইফের সাথে এলস আছে, তাহলে মাথায় রাখবেন দুইটার জন্য আপনাকে আলাদা আলাদা টেবিল বা টেস্ট কেস প্রিপেয়ার করতে হবে। একটার মধ্যে আপনি দুইটা করতে পারবেন না। এটা অনেকের কনফিউশন হইতে পারে যে দুইটা আছে তাহলে আমি কি করব। সো সেই ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কিছু মেনশন করে না দেওয়া থাকে যে এইটা মানে এই ইফটা নিয়ে কাজ করেন বা ওই ইফটা নিয়ে কাজ করেন বা এই ইফের জন্য টেস্ট কেস প্রিপেয়ার করেন, তাহলে আপনারা যেটা করবেন ওখানে যতগুলো ইফ থাকবে সবগুলোর জন্য আলাদা আলাদা টেস্ট কেস প্রিপেয়ার করবেন। সেই ক্ষেত্রে যদি মার্ক কম থাকে বা মার্ক হচ্ছে মানে 3 4 বা 5-এর মধ্যে হয় তাহলে আপনাদের 2টা বা 3টা করে টেস্ট কেস প্রিপেয়ার করলেই হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ওভার কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেনই আসলে দেই নাই, এটা মাথায় আছে, বাট এমন কিছু দেওয়া আছে যেখানে আপনাদের প্রতিটা নলেজকে কাজে লাগাতে হবে, এইটুকু বলতে পারি। ওকে, সো আই হোপ কোড কভার। জি বলেন। ব্রাঞ্চ কভারেজে যদি আমাদের একটা ফর লুপ থাকে, ওই ফর লুপটা কি আমরা ফুল ব্রাঞ্চ হিসেবে কাউন্ট করতে পারবো? একটা মানে আচ্ছা স্টেট হিসেবে কাউন্ট করতে পারবো? আচ্ছা একটা জিনিস দেখেন তো, ফর লুপের ক্ষেত্রে কি হয়? ফর লুপের ক্ষেত্রে শুধু ইয়েস নো হয় এবং ফর লুপে একটা লুপ এভাবে অনেক দূর ঘুরে আর এটা নোতে বের হয়ে যায়। তো আলটিমেটলি
খুব স্বাভাবিক যে ফরে ইয়েস হলে অনেক বড় একটা ব্রাঞ্চ কভার করবে, আর নো হইলে আসলে এটা একটা ব্রাঞ্চে কভার করবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে ব্রাঞ্চ কভারেজটা করব না, কারণ ব্রাঞ্চ কভারেজ আসে হচ্ছে ডিসিশন থেকে এবং ডিসিশন আসে কন্ডিশন থেকে। ফর লুপের মধ্যে কোনো কন্ডিশন থাকে না, থাকে ফরে কোনো কন্ডিশন থাকে? ফরে থাকে যে একটা মানে কন্ডিশন থাকে, একটা রুলস থাকে যে হচ্ছে এইটা যদি মিট করে তাহলে এটা ঘুরবে, না মিট করলে জাস্ট বের হয়ে যাবে, শেষ। কিন্তু এটার উপর কিন্তু কোনো ডিসিশন আসে না, বুঝতে পারছেন? একমাত্র ইফ এলসেই আমরা হচ্ছে একটা ডিসিশন নিতে পারি যে হয় এদিকে যাবে, না হয় এদিকে যাবে, মেজর ডিসিশন। তো এক কথায় হচ্ছে ফর লুপের মানে ফর লুপ যদি থাকে সেই জায়গাগুলোর জন্য আপনার ব্রাঞ্চ কভারেজ করতে হবে না, ব্রাঞ্চ কভারেজ, ডিসিশন কভারেজ, কন্ডিশন করতে হবে না। ফরের ভিতরে ইফ থাকে তাহলে? আচ্ছা, ফরের মধ্যে যদি ইফ থাকে শুধু আপনি ইফ টুকুকে কনসিডার করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার এখানে ফর লুপ শুরু হয়েছে, এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে, এখান থেকে একটা ইফ শুরু হয়েছে, এই ইফ এর মধ্যে এখানে গিয়ে এলস, এতটুকু পর্যন্ত ইফ এলস, আর ফর লুপটা এইখানে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, আপনারা শুধুমাত্র এইটুকুর জন্য ব্রাঞ্চ কভারেজ করবেন, বুঝতে পারছি? এইটুকুতে কি হইতেছে আমরা বাদে দিব? না না, উপরের এগুলো নিয়ে তো আপনাদের চিন্তাই করার দরকার নেই। আপনাদের আমি আপনাদেরকে যখন এই কোড কভারেজ টেস্টিং টেকনিক করাচ্ছিলাম তখন আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের এই 4টা টেকনিক অ্যাপ্লাই করার জন্য মানে কোডের অনেক অংশ বাদ দিয়ে দিতে হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনাদের অলরেডি কুইজ এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে কন্ডিশন কভারেজ ডিসিশন কভারেজ করতে বলা হয়েছিল, সেখানে বিশাল বড় কোড ছিল, দুইটা ইফ এলস ছিল, একটা ইফে ছিল হচ্ছে ডাবল কন্ডিশন এক এন্ড দিয়ে যুক্ত ছিল, আর একটা ইফে মানে একটা সিঙ্গেল কন্ডিশন ছিল। তাহলে বলেন তো এটাতে কোনটার উপর কন্ডিশন কভারেজ অ্যাপ্লিকেবল হবে? ডাবলটার উপর, এটার উপর কন্ডিশন কভারেজ অ্যাপ্লিকেবল হবে। তাহলে আপনাকে এটাকে কনসিডার করার দরকার আছে, আপনি শুধু এই লাইনটা কনসিডার, এই স্টেটমেন্টটা কনসিডার করবেন, এরপরে কি হইতেছে এগুলো কিছু চিন্তা করার দরকার নাই। আপনার শুধু মানে এক কথা হচ্ছে কন্ডিশন কভারেজ দিয়ে আমরা শুধু এই স্টেটমেন্টটাকেই চেক করব, টেস্ট করব, অন্য কিছু না। সেম ভাবে ডিসিশন বা ব্রাঞ্চ কভারেজ দিয়ে আমরা শুধু ইফ এলস এর জায়গাগুলোকেই টেস্ট করি, অন্য কিছু না। আবার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ফুল কোডটাকেই টেস্ট করি, অন্য কিছু না। এই জন্যই তো বলা হয়েছিল না যে স্টেটমেন্ট কভারেজ আসলে 100% টেস্ট কভারেজ করে না ম্যাডাম। হ্যাঁ, তখন করে। এবং হচ্ছে ইফ এলস যদি আমরা ধরি তাহলে দেখেন কোনো না কোনো ভ্যালু দিয়ে কিন্তু ইফও কমপ্লিট হচ্ছে, এলসও কমপ্লিট হচ্ছে, তাই না? মানে দুইটা টেস্ট কেস দিয়ে কিন্তু আপনি করে ফেলতে পারতেছেন। আর কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আপনি শুধু কন্ডিশনটুকুই চেক করতেছি, ডিসিশনের ক্ষেত্রে ডিসিশনটা, এবং ব্রাঞ্চের ক্ষেত্রে শুধুমাত্র ওই ডিসিশনের উপর বেস করে যে ব্রাঞ্চটুকু সেইটুকু, সেই স্টেটমেন্টগুলো, বাইরের কোড নিয়ে কিন্তু আমাদের কনসার্ন থাকতেছে না, বুঝতে পারছেন? সো একমাত্র স্টেটমেন্ট কভারেজে আপনারা প্রতিটা লাইন স্টেটমেন্ট কনসিডার করবেন, সেখানে তো স্টেটমেন্টগুলো কোনো কাজে লাগে না, শুধুমাত্র নাম্বার কাউন্টের ক্ষেত্রে লাগে। আর কন্ডিশনে শুধু কন্ডিশনের লাইনটা, আর ডিসিশনের ক্ষেত্রে শুধু ডিসিশনের মানে ইফ এলস এর ওই জায়গাটুকু, ব্রাঞ্চের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র হচ্ছে ইফ এলস এর ওই জায়গাটুকু, বুঝতে পারছি? ওকে, আই হোপ এটা নিয়েও কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এবার আসি হচ্ছে মিউটেশন টেস্টিং নিয়ে। মিউটেশন টেস্টিং এর ক্ষেত্রে আমাদের এটা নিয়েও একটা কুইজ নেওয়া হয়েছে। সো এখানে ছিল কি ভ্যালু স্টেটমেন্ট আর ডিসিশন। আমি কি ভুল লিখেছি কোনোটা নাকি ঠিকই আছে? আচ্ছা, সো ঠিক আছে, তাহলে ভ্যালু মিউটেশন, স্টেটমেন্ট মিউটেশন আর ডিসিশন মিউটেশন আপনাদেরকে অলরেডি হচ্ছে আমি 3টা দেখিয়েছিলাম, আপনারা বুঝেছেন। কিন্তু এক্সামে হচ্ছে কয়েকটা জিনিস আপনারা ইস্যু ফেস করেছিলেন, আমি জিনিসগুলো একটা একটা করে বলে দেই। আপনাদের কোড, আমি যে কোডটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম সেটা হচ্ছে 2-3 লাইনের কোড ছিল। সো ওইটা আসলে বারবার আমাদের লেখা পসিবল ছিল, বাট পরীক্ষায় যেহেতু আপনাদের হচ্ছে মিউটেশন মানে কোড অ্যাটলিস্ট 15-20 লাইনের একটা কোড থাকবে, সো সেখানে বারবার এই কোডটা লেখার কোনো দরকার নাই। আপনারা যেটা করবেন যে ইনিশিয়াল কোড যেহেতু কোয়েশ্চেনে থাকবে, এটা পরীক্ষার খাতায় লেখার দরকারই নাই। যেটা করবেন, ধরেন আপনি ভ্যালু মিউটেশন করতেছেন, তাহলে ভ্যালু মিউটেশন উপরে হেডলাইন দিয়ে আপনি যে লাইনটাতে মানে ভ্যালু চেঞ্জ করতেছেন, ভ্যালু মিউটেশন মানে তো ভ্যালু চেঞ্জ,
সো যে লাইনটাতে আপনি যে স্টেটমেন্টটাতে আপনি ভ্যালু চেঞ্জ করতেছেন সেই লাইনটা লিখবেন, আর তার সাথে তার পরের একটা লাইন লিখবেন যেটা আপনি চেঞ্জ করতেছেন না, তাইলেই হবে। প্রতিটা লাইন লেখার দরকার নাই। সো আমাদের হচ্ছে যদি আপনি তিনটা আলাদা আলাদা ভ্যালু মিউটেশন দেখাতে চান, তাহলে ধরেন আপনি হচ্ছে এ বি সি তিনটা আলাদা আলাদা ভ্যালু মিউটেশন দেখাতে চাচ্ছেন, তাহলে এ ভ্যালু মিউটেশনে আপনি যে লাইনটা চেঞ্জ করতেছেন আর সাথে একটা লাইন দিচ্ছেন। দ্বিতীয়টাতে ধরেন বি বি নামে একটা ভ্যালু মিউটেশন করতেছেন, যেটাতে আপনি হচ্ছে ধরেন প্রথমে করেছিলেন 3 নাম্বার লাইন চেঞ্জ, পরের বার করতেছেন 5 নাম্বার লাইন চেঞ্জ, তাহলে প্রথমে 3 আর 4 নাম্বার লাইন লিখবেন। মানে কোডের 3 নাম্বার লাইনটাতে আপনি চেঞ্জ করতেছেন, 4 নাম্বার লাইনটা আপনার অ্যাজ ইউজুয়াল রয়েছে। বি নাম্বার হচ্ছে যখন ভ্যালু মিউটেশনটা করতেছেন তখন আপনি হচ্ছে কি মানে চেঞ্জ কোডটা লিখতেছেন, তখন আপনি কিন্তু 4 নাম্বার মানে 3 বা 4 নাম্বার লাইন চেঞ্জ করতেছেন না, ওটা ইনিশিয়াল কোডে যা আছে তেমনই আছে। সো ওগুলো লেখার দরকার নাই। আপনি জাস্ট ধরেন 5 নাম্বার লাইনে চেঞ্জ করতেছেন, তাহলে 5 নাম্বার লাইনটা লিখবেন না 6 নাম্বার লাইনটা লিখবেন। এভাবে যতগুলো ভ্যালু মিউটেশন দেখাবেন সবগুলো জাস্ট যে লাইনটা চেঞ্জ করতেছেন সেই লাইন এবং তার পরের লাইনটা লিখবেন, শেষ, আর কিছু লেখা দরকার নাই। সেম ভাবে স্টেটমেন্ট এবং ডিসিশনেও। এবং অবশ্যই আপনাকে টেস্ট কেস প্রিপেয়ার করতে হবে। টেস্ট কেসে হচ্ছে প্রত্যেকটা চেঞ্জের জন্য আপনাকে টেস্ট কেস আলাদা আলাদা প্রিপেয়ার করতে হবে। এবং আপনি হচ্ছে যখন একটা ভ্যালু মিউটেশনের জন্য যখন হচ্ছে টেস্ট কেস প্রিপেয়ার করবেন, সেখানে আপনি একটা বা দুইটা করে, যদি আপনি অনেকগুলো ভ্যালু মিউটেশন দেখান, ধরেন এ বি সি ডি ই 5টা ভ্যালু মিউটেশন দেখাচ্ছেন, তাহলে আপনি 2টা করে টেস্ট কেস প্রতিটার ক্ষেত্রে করলে কিন্তু 10টা টেস্ট কেস হয়ে যাচ্ছে। বাট আপনি যদি ভ্যালু মিউটেশন দেখেন একটা বা দুইটা, তাহলে একটু টেস্ট কেসগুলো বেশি করে দেখাবেন। বুঝতে পারছি? সেম ভাবে স্টেটমেন্ট মিউটেশন এবং ডিসিশন মিউটেশন। ধরেন আপনি স্টেটমেন্ট যেটা চেঞ্জ দেখাচ্ছেন, শুধু সেই চেঞ্জ স্টেটমেন্টটা লিখবেন, আর তারপরে একটা অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট লিখবেন যেটা আপনি চেঞ্জ করেন না ইনিশিয়াল কোড থেকে সেটা। তারপরে টেস্ট কেস প্রিপেয়ার করলেন। যদি আপনি স্টেটমেন্ট মিউটেশন অনেকগুলো দেখান, লাইক হচ্ছে 5-7টা দেখায় ফেলেন, তাহলে হচ্ছে আপনার মানে টেস্ট কেস অত বেশি দেখানোর দরকার নাই। প্রতিটাতে একটা বা দুইটা করে দেখান, একটা না 2টা করে দেখাবেন মিনিমাম, 2টা বা 3টা করে। আর যদি দেখেন স্টেটমেন্ট আপনি কম স্টেটমেন্ট চেঞ্জ করে দেখাচ্ছেন, তাহলে টেস্ট কেস বেশি দেখাবেন। তবে আমার প্রিফারেন্স হচ্ছে মার্ক অনুযায়ী আপনারা হচ্ছে মিউটেশন বেশি দেখাবেন, টেস্ট কেস কম। মানে অনেকগুলো মিউটেশন দেখাবেন, ওই অনুযায়ী টেস্ট কেস 2টা করে গড়ে, মানে এভারেজে প্রত্যেকটা 2টা করে টেস্ট কেস দেখালেই হচ্ছে। আচ্ছা, ডিসিশন মিউটেশনও সেম কথা, নতুন ভাবে আর কিছু বলার নাই। মিউটেশন টেস্টিং না কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। ম্যাম ডিসিশনাল মিউটেশন তো আমরা ম্যাম আমাদের যে কন্ডিশনটা ওইটা তো ম্যাম চেক করি। তা এখানে তো আমাদের যে টেস্ট কেসের মধ্যে আমাদের মিউটেটেড মানে ডিসিশনাল ইনিশিয়াল ডিসিশনটা লিখতে হয়, তার জন্য কি আমাদের উপরে কোডটা মানে যতটুকু লিখতে বলছেন সেটাকে আবার লিখতে হবে, যতটুকু চেঞ্জ করতেছি। না না না, সেম। আমি আসলে এক্সাক্ট বুঝি না যে আপনি পুরো কোডটা লেখার কথা বলতেছেন কিনা। পুরো কোডটা লিখতে হবে না। জি, আপনি যেমন আগে বলছেন যে যে মানে মিউটেশন আমরা করতেছি সেটার নাম লিখে যতটুকু চেঞ্জ করতেছি সেটুকু আমরা উপরে লিখবো, তাই না? হুম। তা আমাদের ডিসিশন মিউটেশনের ক্ষেত্রে তো আমাদের টেস্ট কেসের মধ্যে মিউটেটেড ডিসিশন আর হচ্ছে ইনিশিয়াল ডিসিশনটা তো লিখতেই হয়। না না, টেস্ট কেসে শোনেন, টেস্ট কেসে তো প্রত্যেকটা আপনাকে ইনিশিয়াল লিখতেই হবে। আমি ইনিশিয়াল কোডটা বারবার লিখতে বলি না, কিন্তু টেস্ট কেসের মধ্যে ইনিশিয়ালি কি ছিল আর আপনি চেঞ্জ করে কি আনছেন এটা তো অবশ্যই লিখতে হবে, প্রতিটাই লিখতে হবে। আপনাদের একটা লিখতে না করছে আর আপনারা সব লেখা ছেড়ে দিবেন, তাহলে তো হবে না। মিউটেশনের এটা কি এখানে আছে? এই যে এটা আছে, দেখেন। আমি বলছি যে এই যে ধরেন এটা একটা এক্সাম্পল, আপনি এই 3টা লিখবেন, এটা লেখার দরকার নাই, মানে পরীক্ষার খাতায় ইনিশিয়াল কোডটা লেখার দরকার নাই এবং চেঞ্জ কোডের প্রত্যেকটা লাইন লেখার দরকার নাই। আপনি জাস্ট যেহেতু এই লাইনটা চেঞ্জ করতেছেন, এই লাইনের সাথে এই লাইনটা লিখেন, এই 2টা লাইন লিখেন। এখানে চেঞ্জ করতেছেন তাহলে এই লাইনের সাথে এই লাইনটা লিখেন, এখানে চেঞ্জ করতেছেন তাহলে এই লাইনের সাথে এই লাইনটা লিখেন, এরকম। আর টেস্ট কেস প্রিপারেশনের টেবিলে আপনাকে অবশ্যই ইনিশিয়াল কোডে কি ছিল আর আপনি মিউটেশন কোডে কি লিখেছেন সেটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। এখানে কোনো কিছু আমি কমাইতে বলি নাই, কারণ আপনি কোনটার এগেনস্টে চেঞ্জ করেছেন এটা তো আমাকে দেখতে হবে, এটা তো আমাকে দেখাইতে হবে, আমাকে না। মানে আপনার টেস্ট কেসে রাখতে হবে যে আমি এটা ছিল, এটা এগেনস্টে আমি এটা চেঞ্জ করেছি। বুঝতে পারছি?
আমি বলেছি এই কোডটা বারবার না দিতে, কারণ এই কোডটা এখানে 4 লাইন আছে, বাট আপনাদের পরীক্ষায় তো 20 লাইন থাকবে। আপনি কি বারবার এই 20 লাইনের কোড লিখবেন? কোনো দরকার নাই। আর এই কোডেও এখানেও বারবার 20 লাইন দেখার দরকার নাই, 2টা বা 3টা লাইন লিখলেই হচ্ছে। আমি তো মিনিমাম 2টা বলে দিছি, এরপরে যদি আপনি মনে করেন যে 1-2টা লাইন বেশি লিখবেন সমস্যা নাই, বাট 20টা লাইন বারবার লেখার দরকার নাই। এবার বুঝছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, বাট টেবিলে অবশ্যই আপনাকে ইনিশিয়াল কোড লিখতে হবে। টেবিলে এখানকার কোনো কিছু আপনি কমাইতে পারবেন না। আপনাকে ইনিশিয়াল টেস্ট ভ্যালু কোন ভ্যালুর এগেনস্টে করতেছেন, ইনিশিয়াল কোড কি ছিল, মিউটেন্ট কোড কি ছিল, কি করেছেন, ইনিশিয়াল কোডে যেটা ছিল সেটার জন্য আউটপুট কি আসতেছে, মিউটেন্ট কোডের চেঞ্জের জন্য মিউটেন্ট আউটপুট কি আসতেছে, এগুলো অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। ওকে, সো আই হোপ এটা নিয়েও কারো কোনো কোয়েশ্চেন নাই। এবার আসে ডেটা ফ্লো টেস্টিং এর। ডেটা ফ্লো টেস্টিং এর ক্ষেত্রে আমি একটু স্লাইডটা ওপেন করি, তাহলে বোঝাতে ইজি হবে। এখানে হচ্ছে যে জিনিসগুলোকে ফোকাস করবেন সেটা হচ্ছে কি, যে আপনার একটা কোড দেওয়া থাকলে সেখান থেকে প্রথমে আপনি ডিফাইন, ইউজ এবং হচ্ছে কি কিল বের করে ফেলবেন, কোন কোন লাইনে কোন ভ্যারিয়েবল কোন কোন লাইনে কি হইতেছে। এরপরে আপনার হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার অ্যানোমালি আর টু ক্যারেক্টার অ্যানোমালি গুলো অ্যাপ্লাই করবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে হচ্ছে 4টা দিয়ে দেওয়া আছে। আপনারা হচ্ছে যদি স্পেসিফিক করে দেয় যে এই কোডের এই ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করো, বা এই ভ্যারিয়েবলগুলো ডেটা ফ্লো টেস্টিং দেখাও, তাহলে আপনারা সেগুলো দেখাবেন। যদি কোনো কিছু না বলে তাহলে সবগুলো দেখাতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে এটা করে নিতে হবে। এখান থেকে একটাই কোশ্চেন, মানে একরকমই কোশ্চেন আমরা প্রিফার করি, যে কোড থেকে হচ্ছে ডিরেক্টলি টেস্ট কেস প্রিপেয়ার, এবং এখানকার টেস্ট কেসটা অ্যাকচুয়ালি এটাই হয়, প্যাটার্ন কোন লাইনে এবং এর এক্সপ্লেনেশন। তো আপনার যদি অ্যানোমালিস গুলো জানা থাকে তাহলে আপনি ইজিলি এটা করতে পারবেন। সো এটাই ছিল ডেটা ফ্লো টেস্টিং নিয়ে। তো মানে আমি হচ্ছে ডেটা ফ্লো টেস্টিং নিয়ে যেহেতু আপনাদের অনেক বেশি পড়ানো হয় নাই বা অনেক বেশি এক্সাম নেওয়া হয় নাই, সেই জন্য আমি তো সেটাকে শর্ট করে দিয়েছি। আমি আপনাদেরকে লেখার প্রসেস, কোয়েশ্চেন কি হবে এবং মানে লেখার প্রসেসটা আপনি কিভাবে লিখবেন সেটা বলে দিছি। এখন আমাকে বলেন ওভারঅলে সবকিছু নিয়ে কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা। ম্যাম, একটা রেকর্ড আছে না? জি, আপনার কথাটাও রেকর্ড আছে। ম্যাম, ডাটা ফ্লো টেস্টিং এর ফুল অ্যান্সার সহ আপনি একটা দিতে চাইছিলেন। দিতে তো চাইছিলাম, বাট ভুলে গেছি না, মানে মনে ছিল, সময় পাই নাই। আর বোধহয় দিতে পারবো না আজকে, কালকে দেখি। বাট আমার ভরসায় থাকার দরকার নাই। আপনি যেটা করেন, এটা স্লাইড না, ওই স্লাইডটা বিএলসিতে দেওয়া আছে, ফুল স্লাইড, ওইটা হচ্ছে ফলো করেন, যেখানে আপনি শুধুমাত্র পড়বেন হচ্ছে এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বেন। এখানে কোনটাতে কি করেছে দরকার হলে লিখবেন, লিখে পড়বেন। এবং অ্যান্সার করার সময় আমি আসলে মানে মোটামুটি অ্যান্সার এখানে করাই আছে, শুধু এই টেবিলটা এখানে করা নাই। মনে করেন এটা একটা কোয়েশ্চেন, আপনাদের কোয়েশ্চেনটা ডিরেক্টলি এরকমও থাকতে পারে, এখান থেকে এরকম থাকলেও কোড দেওয়া থাকবে, ডোন্ট ওয়ারি, কোড থাকবে এক কথায়। সো এই কোড থেকে যেটা হবে আপনার হচ্ছে মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার এই পর্যন্ত দেওয়াই আছে, শুধু আমি এখানে জাস্ট একটা জিনিস আপনাদেরকে অ্যাড করতে বলেছি, যেটা আপনাদের ইজিনেসের জন্য, যে এরকম একটা টেবিল। সো আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটাই হচ্ছে এইভাবে একটা টেবিল প্রিপেয়ার করে ফেলেন, যেটা এটা করা নাই, করে নিয়ে এই 4টা দেখেন, এটাই হচ্ছে অ্যান্সার অ্যাকচুয়ালি। আমার প্ল্যান ছিল আমি গুছাই দিব, বাট অতখানি সময় কুলাতে পারি নাই আসলে, বুঝতে পারছেন? কুইজ 3 আর 4 এর সলিউশনটা দিয়ে দিন। আই উইল ট্রাই মাই বেস্ট। প্লিজ খাতা কুইজ 3 আর 4 খাতা ভার্সিটিতে আমি হচ্ছে কালকে গিয়ে যদি অন্য কোনো মেজর কাজ না পড়ে তাহলে খাতা দেখবো। সো আপনাদের তো পরীক্ষা হচ্ছে পরশুদিন বিকেল বেলা। সো কালকে দুপুরের মধ্যে পেলে ভালো, না পেলে মনে করুন। জি, কুইজ 3 আর 4 এর সলভটা আর কি? কুইজ 3 আর 4 এর অ্যাকচুয়াল সলভ কি জানি না, কিন্তু আপনাদেরকে আমি মানে এই কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করবেন বা কোনটা থাকলে কি করবেন এটা কিন্তু বলে দিয়েছি। সো কুইজ 3 তে যেটা আসছিল 100% গ্যারেন্টি যে ওইটা পরীক্ষায় আসবে না। সো ওইটাতে এক্স্যাক্ট কি অ্যান্সার ছিল এটার থেকে আপনার এটা জানা বেশি জরুরি, যে ওই অ্যান্সারটা আপনি কিভাবে করলে পারফেক্ট হবে, আপনি পারফেক্ট করেছেন নাকি কতটুকু ভুল করেছেন। বুঝতে পেরেছি?
আপনারা ওই কুইজটা দিয়ে নিজেদেরকে যাচাই করেছেন যে এটা সম্পর্কে আপনাদের আইডিয়া কতটুকু হয়েছে বা আপনারা কতটুকু ক্লিয়ার। সো আমি হচ্ছে আপনাদেরকে ওই কোয়েশ্চেনের অ্যান্সার করার পরে আজকে এবং এর আগেও বলেছি, আজকে আবার ক্লিয়ারলি সবগুলো কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করবেন, কোন জিনিসগুলোকে হচ্ছে বেশি ফোকাসে রাখবেন এবং কোন জিনিসগুলোকে হচ্ছে মানে প্রায়োরিটি দিবেন, সেই জিনিসগুলো বলে দিয়েছি। আপনারা ওই কনসেপ্টগুলো ঠিক রেখে অ্যান্সার করবেন। কারণ হচ্ছে আমি যদি আপনাদের আসলে এগুলো কোনো কিছুতে আসলে এক্স্যাক্ট ওইরকম অ্যান্সার হয় না, যে আমি যেমন টেস্ট কেসে আমি যদি ভ্যালু 5 নেই আমার আউটপুট হবে 1, আপনি যদি 6 নেন আপনার আউটপুট হবে আরেক। তাহলে এটা তো আপনাকে কখনো এটা মিলানো সম্ভব না যে আপনি 5 দিয়েছেন আর আমি 6 দিয়েছি তাহলে 5 দিলে হবে না, তাই না? সো কনসেপ্টটাকে ফলো করেন, এখানের কোনো কিছু আসলে ডিরেক্ট ওরকম মিলবে না, কোনো কিছু না। যেমন সিএফজিও আমার সাথে কারো মিলে নাই, দু একজনের হয়তো মিলতে পারে। সো আমি ট্রাই করব কালকে খাতা দেখার, যদি দেখতে পারি তাহলে আমি ওটা মানে আগে তো অবশ্যই সলভ করে দেনই করব, তো সলভ দিয়ে দিব। আর যদি না করতে পারি তাহলে মানে আমার উপর দুপুর পর্যন্ত ভরসা করেন, দুপুরের পরে যদি না দেয় মনে করবেন এটা আর আসবে না। বুঝতে পেরেছি? আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিংটা বড় হচ্ছে।